স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যক্তি শান্তর চেয়ে দল বড়, তাই আবারও নিয়েছেন ক্যাপ্টেন্সির দায়িত্ব। দলকে কোথায় নিয়ে যেতে চান সেট করেছেন সেই মিশন। তবে আয়ারল্যান্ড সিরিজেই শান্তর ফোকাস আপাতত আইরিশদের হালকাভাবে নিচ্ছেন না মোটেও। মুশফিকের ১০০তম টেস্ট নিয়েও টেস্ট ক্যাপ্টেনও রোমাঞ্চিত। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। 10 নভেম্বর 2000 সালের ঠিক এই দিনটাতেই বাংলাদেশ দল অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিল। সৌরভ গাঙ্গুলির সঙ্গে টস করেছিলেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ শিশুকাল পেরিয়েছে, কৈশোরকাল পেরিয়েছে, ঠিক এই মুহূর্তে অর্থাৎ 25 বছর পূর্তি যখন, তখন যৌবনকালে বা যুবক হিসাবে টকবকে থাকার কথা। কিন্তু এখনও বাংলাদেশ হামাগুড়ি দিয়ে চলছে টেস্ট ক্রিকেটে। এতদিনেও টেস্টে বাংলাদেশ শক্তিশালী কোনো দল হতে পারেনি এবং ধারাবাহিকভাবে ভালো খেলার যে অভ্যাসটা সেটা গড়ে তুলতে পারেনি। টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন উইনিং পার্সেন্টেজের হিসেবে তিনি আবারও নতুন করে দায়িত্ব নিয়েছেন। ঠিক এই সময়টায় বাংলাদেশ দল তার নেতৃত্বে 2027 সাল পর্যন্ত, অর্থাৎ যে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ তার পুরোটাই খেলবে। ঠিক এই টেস্ট চ্যাম্পিয়নশিপ পরে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে টেস্টে কোন জায়গাটায় দেখতে চাইবে? টোটাল 16টায় ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ। এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে। এবং টার্গেট, যেটা আমি বললাম একটু আগে, যে ওই গোলটা ওইভাবে সেট করা। বলে রাখি, আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ আছে 2টা, ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এটা আমরা সবাই জানি। বাট ওইখানে আমি আশা করবো যে কীভাবে আমরা ব্যাটসম্যানরা ওখানে বড় রান করতেছি, কীভাবে ওইখানে একটা বড় রান বলতে আমি 100 রানের ওপরের ইনিংসের কথা বলতেছি। সো লক্ষ্য এটাই থাকবে। আর একটা ভালো কোশ্চেন করছেন, সেটা হলো যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি। এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি, এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে, যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে, 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি করতে পারলো বাংলাদেশ, সেটা বুঝে ওঠার সুযোগই বোধহয় হারিয়ে যাচ্ছে একটু একটু করে। বড় দলগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, ওদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা বাড়ছে প্রতিযোগিতা ক্রিকেটের এলিট ফরম্যাটে। তাহলে টাইগারদের গতি কি? আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে সেই প্রশ্নটাও ঘুরে ফিরে আসছে বারবার। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট দুনিয়ায় এগিয়ে যাওয়ার রেসে লাল সবুজের অবস্থান কোথায় সেটা ভালোভাবেই টের পাচ্ছেন তিনিও। তবে বিসিবি সভাপতি নিজের দায়িত্বটা কেবল শুরু করেছেন, অলিগলি ফাঁকফোকর দেখার সুযোগ পাননি এখনো। নিজের কোনো পরিকল্পনা এখনো বাস্তবায়নের পর্যায়ে নিতে পারেননি। টেস্ট ক্রিকেট নিয়ে অবশ্য একটা টার্গেট সেট করেছেন। আগামী 10 বছর পর এই বাংলাদেশ প্রথম সারির কোনো টেস্ট খেলুড়ে দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, নাকি স্বাগত জানাতে হবে আয়ারল্যান্ড, আফগানিস্তান কিংবা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের মতো স্ট্রাগলিং কান্ট্রিগুলোকেই, সেই সিদ্ধান্ত এবার নিতেই হবে। বিসিবি সভাপতির কথায় বার্তাটা পরিষ্কার। দীর্ঘ কর্মজীবনে আইসিসির কর্তা হিসেবে কাজের সুবাদে তিনি জানেন এই ক্রিকেট সমর্থকদের জন্য নিছকই একটা খেলা, কিন্তু সেই খেলাটাই যারা চালায় তাদের জন্য এটা বিজনেস মডেল, যেটা আবার ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড। বড় দলগুলোর সাথে ছোট কারো খেলা ফেললে বিজনেসটা ঠিক জমে না। তাই এফটিপির ডিজাইন এমনভাবেই করা হয় যাতে 22 গজের লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। তাই তো ভারতের বিপক্ষে যে টাইগাররা লাল বলের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল, সেই তাদের সাথে টিম টাইগার্স এ যাবৎকালে টেস্ট খেলতে পেরেছে 25 বছরে 15টা। নিজেদের মাঠে তারা আমন্ত্রণ জানিয়েছে মোটে 5 বার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাধ্যবাধকতা আসার আগে মোটে 1 বার, আর 2017 সালের আগে কখনোই না।
প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের ওপর পার্শ্ববর্তী দেশটার একটু নাকুচু ভাব আছে, তাই এমনটা। কিন্তু অস্ট্রেলিয়ার কথাই ধরুন, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র দুবার অস্ট্রেলিয়ার মাঠে খেলার নজির আছে বাংলাদেশের। খালেদ মাহমুদ সুজনের দলটা 2003 সালে খেলা সেই সিরিজে 2 ম্যাচেই হেরে এসেছিল ইনিংস ব্যবধানে। তারপর আর কখনো অজিদের আমন্ত্রণ পায়নি টিম টাইগার্স। জেনারেশনের পর জেনারেশন যায়, কিন্তু তাসমান পার থেকে আর ডাক আসে না। আইসিসি, এফটিপি কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফিক্সচার কখনোই না। সাকিব, তামিম, মুশফিক কিংবা মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ গোল্ডেন জেনারেশন এসে আবার বিদায়েরও পথে। মেলবোর্ন কিংবা সিডনির মতো ঐতিহাসিক গ্রাউন্ডে তাদের কখনোই টেস্ট খেলা হয় না। এই টাইম স্প্যানে মাইটি অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে 2006 থেকে 20 সালের মধ্যে 6টা টেস্ট খেলে গেছে, সেটা নিয়েই থাকতে হয়েছে সন্তুষ্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আইসিসি কেউ অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ আয়োজনের ব্যবসায়িক মুনাফা খুব একটা হয়তো দেখেননি। হতে পারে সব কিছুই ক্রিকেট কূটনীতির ব্যর্থতা, হতে পারে সব সময় বর্ণবাদের বিরুদ্ধে মুখে আওয়াজ তোলা এই ক্রিকেটে বর্ণবাদ প্রথাটা জেগে আছে ঘুমের ভান করে। কিন্তু দিন শেষে সবকিছুর জবাব দেওয়ার পন্থা তো একটাই, 22 গজের পারফরমেন্স। সেটা কতটা পেরেছে বাংলাদেশ? 25 বছর ধরে টেস্ট খেলা একটা দেশ, টেস্ট প্লেয়িং 12 নেশনের মধ্যে আছে র্যাঙ্কিংয়ে 9, টোটাল ম্যাচ উইন 23টা, তার মধ্যে হিস্টোরিক্যাল উইন বলা চলে 7টা ম্যাচ। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পেছনে মিরপুরের আশীর্বাদও তো ছিল। ভালনারেবল অ্যান্ড আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ব্যাক টু ব্যাক উইন। এলিটিজমের চর্চা করে বলে বাংলাদেশের দিকে নানা সময়ে নানা মানুষের নাক সিটকানোর জবাবটা কি এটুকুতেই দেয়া গেছে? খালিদ জামিল, 71। বাংলাদেশ ভারত ম্যাচের ফুটবল জ্বর আরো বাড়িয়ে দিতে ঢাকায় এসে গেছেন হামজা চৌধুরী। একই দিনে ছাড়া হয়েছিল বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট। উচ্চ মূল্যের প্রায় 20,000 টিকিট বিক্রি হয়েছে 6 মিনিটের মধ্যে। যারা পেয়েছেন টিকিট তারা স্বস্তিতে, আর যাদের ভাগ্যে জোটেনি তারা করছেন হাহাকার। ফয়সাল হাবিবের রিপোর্ট। হামজা চৌধুরী আসছেন 10 নভেম্বর। এই খবর ছিল পুরনো, কিন্তু এবারের অপেক্ষাটা একটু বেশিই দীর্ঘায়িত হয়েছে। দুপুরে ঢাকায় পা দেওয়ার কথা থাকলেও হামজা এসেছেন বিকেল 5টার পর। দীর্ঘযাত্রার ক্লান্তির ছাপ ছিল বাংলার ফুটবল সুপারস্টারের চোখে মুখেও। মূলত বাংলাদেশে আসার ফ্লাইট মিস করেছিলেন চৌধুরী। পরবর্তীতে নিজেই আরেকটা টিকিট কেটে পরের ফ্লাইটে এসেছেন ঢাকা। দেশের হয়ে খেলার ইচ্ছা, প্যাশন, ভালোবাসা, পেশাদারিত্ব, যা মন চায় নাম দিতে পারেন হামজার পাশে। চৌধুরীর দেশে আসার দিন জাতীয় দলের কোনো অনুশীলন রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। বিজ্ঞাপন মার্কেটের বর্তমান হটকেক 11 নভেম্বর সকালে দেশের একটা শীর্ষ মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হবেন বাংলাদেশের নম্বর 8। একই দিন বিকেলে কিংস এরেনায় জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারেন তিনি। দেশে পৌঁছেই দিয়েছেন ভারতকে হারানোর হুঙ্কারও। আমার খুব খুশি লাগতেছে যে আমি দেখাত ফেরত আইছি। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ। আর অবভিয়াসলি after আগে ওয়ার্ম আপ গেম হইব নেপালের সঙ্গে। খালি মেসেজ সেন্ড করতে চাই সব পজিটিভ থাকতে। অবভিয়াসলি আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিন, আবার আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো। লেস্টার তারকার ঢাকায় নামার দিনই ছাড়া হয়েছিল বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট। মাত্র 6 মিনিটে বিক্রি হয়ে গেছে সাধারণ গ্যালারি। 6 মিনিটেই কি করে 20,000 টিকিট শেষ হতে পারে? এই প্রশ্ন সামনে রেখে টিকিট বিক্রি প্ল্যাটফর্মের সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিবাদ করতে দেখা গেছে। অনেকেই এখানে দুর্নীতির গন্ধও পাচ্ছে। কিন্তু 10 মিনিটেই শেষ হবে এই ম্যাচের টিকিট, তেমনটা আগেই অনুমান করেছিলেন দায়িত্বপ্রাপ্তরা। হয়তো বা ইন্ডিয়ার সময় টিকিট 10 মিনিটেই চলে যাবে, এরকম আমাদের এক্সপেকটেশন। অ্যান্ড আমাদের প্রি রেজিস্ট্রেশন যে একটা অপশন আছে, যে নোটিফিকেশনের জন্য মানুষজন জন্য সাইন আপ করতে পারে, তো সেখানে আমাদের প্রচণ্ড সারা। ভারত ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল 500 টাকা, সর্বোচ্চ 8,000। বাংলাদেশের কোনো খেলায় এর আগে কখনো এত দামি ছিল না টিকিটের মূল্য। এরপরও হুড়মুড় করে সব বিক্রি হয়ে যাওয়ার ব্যাপারটা জানান দেয় বাংলাদেশ ভারত ম্যাচ কতটা আগ্রহ পাচ্ছে দেশের মানুষের কাছে। অবশ্য হাই ভোল্টেজ ম্যাচের টিকিটের অনলাইন কপিতে সামান্য অসঙ্গতিও দেখা গেছে। খেলা হবে 18 নভেম্বর, অথচ টিকেটে কিনা লিখা ম্যাচ ডে 9 অক্টোবর। আলোর নিচে অন্ধকার দিকটাও আছে। 6 মিনিটে ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেলেও এখনও আছে বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিট। সোমবার সন্ধ্যাতেও এই ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বিক্রির প্রচারণা করতে দেখা গেছে ক্রিকেটের সোশ্যাল মিডিয়া পেজে। যারা ভারত ম্যাচের টিকিট পাননি তারা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন বাংলাদেশ নেপাল ম্যাচে মাঠে গিয়ে। গুরুত্বপূর্ণ খবর, নেপাল ম্যাচেও তো থাকছেন চৌধুরী।
ফয়সাল হাবিব, ৭১। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফ আকবরের বক্তব্যে নিন্দার ঝড় বইছে ক্রীড়াঙ্গনে। হৃদয় রক্তক্ষরণ সাবেক আর বর্তমান ফুটবলারদের। অমন মন্তব্যে ফুঁসে উঠেছে পাগলাটে ফুটবল সমর্থকরা। ক্রিকেট ফুটবলের রেশারেশি নয়, শান্তি সমাধানে বিসিবি বস বরাবর চিঠি পাঠিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট। হাসান সজীবের রিপোর্ট। এই তো সেদিনের দৃশ্য, পাশাপাশি বসে দেশের দুই জনপ্রিয় খেলা ক্রিকেট ফুটবলের অভিভাবক। মরতে বসা ফুটবলকে চাঙ্গা করে বিসিবি থেকে বাহবা মিলেছিল তাবিদ আওয়ালের, কিন্তু দিন কয়েক যেতে না যেতেই সেই ক্রিকেট ফুটবলেই কিনা রেশারেশি। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, আমি সরাসরি বলতে চাই। কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কারণ আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। বিসিবি পরিচালক আসিফ আকবরের অমন মন্তব্যে বেজায় চটেছে ফুটবল ফ্যানরা। হৃদয়ে আঘাত লেগেছে সাবেক বর্তমান ফুটবলারদের। স্বাভাবিকভাবেই দেশের ফুটবলের অভিভাবকও স্তব্ধ। যখনই আমরা ফুটবল নিয়ে কোনো নেতিবাচক কমেন্ট আমরা শুনি, অফকোর্স আমরা ব্যথিত হই, এমনি আঘাতপ্রাপ্ত হই। তবে তাও জাস্ট রিসেন্টলি আমাদের ক্রিকেট কনফারেন্সের সময় আমরা একটা বক্তব্য শুনেছিলাম যেটা ফুটবলের এগেনস্টে হয় এবং খেলোয়াড়দের উপর অপমানযোগ্য একটা কমেন্ট করা হয়েছে। দেশ জুড়ে আসিফ আকবরের মন্তব্যে ফুলে ফুঁসে উঠেছে পাগলাটে ফুটবল সমর্থকেরা। কানাঘুষা চলছে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের নানা ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিত বক্তব্য দিয়েছেন তিনি। ফুটবল ও ফুটবলারদের নিয়ে অপমানজনক আচরণে বিসিবি বস আমিনুল ইসলামের কাছে চিঠি পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছেন তাবিদ আওয়াল। কোন বক্তব্য কে কোন উদ্দেশ্য নিয়ে দেয় আমি ঠিক জানি না, তবে আমি তো এতটুকু বলতে পারি যে ধরনের মন্তব্য আমরা অন্য একটা ফেডারেশন থেকে ফুটবল নিয়ে আমরা শুনেছি, স্পেসিফিকলি ফুটবল নিয়ে, সেটাকে স্বাভাবিক কোনো বক্তব্য হতে পারে না। তাই এই অস্বাভাবিক কারণের জন্যই বা কারণের ব্যাখ্যাটা চেয়ে আমি কিন্তু শ্রদ্ধার সাথে আমার বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি একটা চিঠি পাঠিয়েছি। তবে কোনো রেশারেশি নয়, দেশের সব খেলাই বহন করে লাল সবুজের পতাকা। কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা বাফুফে বসের। আমরা সবাই খেলোয়াড়, আমরা সবাই ক্রীড়াবিদ, আর আমাদের সকল ফেডারেশনের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। তো আমরা চাবো না কোনো একটা ইস্যুতে বা কোনো কারো ইস্যুতে আমরা এই ঐক্যবদ্ধতা আমাদের আমাকে বিভক্ত করে ফেলি। হাসান সজীব, ৭১। প্রতি ঘরে ঘরে ফুটবলকে ছড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফার সহায়তায় তারা তুলে আনতে চায় ঋতুপর্ণা চাকমা, আফিদা খন্দকারদের মতো আরও নারী ফুটবলার। এরই ধারাবাহিকতায় ঢাকায় হয়েছে ফিফার উইমেন্স ফুটবল স্ট্র্যাটেজি প্রোগ্রাম, যেখানে উপস্থিত ছিলেন ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলের উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন অ্যান্থনি। ফুটবলে নারীদের আগ্রহ বাড়ানো সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে 2025 থেকে 28 মেয়াদে একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। ফিফার সহায়তায় দেশে বাড়বে নারী ফুটবলারদের সংখ্যা। ক্লাব কালচার গড়ে ভবিষ্যতের পাইপলাইন গড়বে বলে বিশ্বাস বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের। বর্তমানে সিন্স বাংলাদেশে কোনো নারী লিগ নাই, কোনো উইমেন্স ক্লাব কম্পিটিশন হয় না, যে জায়গাতে আমরা একটু সীমিত হয়ে গেছি ফুটবল নিয়ে। তাই আমাদের স্ট্র্যাটেজি একটা বড় অংশ হবে কিভাবে আমরা ক্লাব পর্যায়ে নারীদেরকে নিয়ে যেতে পারি, আলটিমেটলি পেশাদারিত্বতে যেন নারীদের আসতে পারে। কারণ ফুটবলে বর্তমানে ক্লাব না থাকাতে ফুল পেশা হিসেবে নারীরা ফুটবলটাকে এখনও বাছাই করতে পারছেন না। পারলেন না সমিচম। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে অ্যাটলেটিকো অটোয়ার কাছে 2-1 গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে ক্যাভালরি এফসির। দল হারলেও ব্যক্তিগত পারফরমেন্সে নজর কেড়েছে বাংলাদেশ তারকা। মাঠে তার রেটিং ছিল 6.2। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। রানার্স আপের মেডেল নিতে লাইনে দাঁড়িয়ে সমিত সোম। 1 বছরের ব্যবধানে শিরোপা হাতছাড়া। ফাইনাল হারের যে কষ্ট, তার ছাপ মেডেল নেবার সময় সমিতের চোখে মুখে ছিল স্পষ্ট। তাই তো ফেরার পথে পাশে থাকা ট্রফিটা এক পলকও তাকাননি। হয়তো তাকালে চোখের জল ধরে রাখতে পারতেন না, যেমনটা পারেননি ক্যাভালরির কিপার মার্কো কার্দুচ্চি। অবশ্য সমিতদের মন খারাপের দিন। ইতিহাসে প্রথমবারের মতো কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা হাতে তুলে নিয়েছে অ্যাটলেটিকো অটোয়া। ফাইনালে 2-1 গোলের যে জয় এসেছে, সেই 2 গোল একাই করেছেন তাদের মিডফিল্ডার ডেভিড রদ্রিগেজ।
সিপিএল ফাইনাল ঘিরে এদিন অটোয়ার টিডি প্লেস স্টেডিয়াম ছিল উৎসব মুখর। গানে গানে দর্শকদের মাতিয়ে রাখতে হয়েছে কনসার্ট, ছিল স্টেডিয়ামের বাইরে গেম জোন। তবে এসব কিছুকে ছাপিয়ে ফাইনালের স্পটলাইট কেড়ে নেয় স্নোফল। তীব্র তুষারপাতে পুরো মাঠ হয়ে পড়ে সাদা। তাই তো ম্যাচের আগে কফি হাতে সমিতের ছবি পোস্ট করে ক্যাভালরি ক্যাপশন দেয়, দিস ইজ কানাডা। তুষারপাতের জন্য দেরিতে শুরু হওয়া ফাইনালে যথারীতি স্টার্টিং 11-এই মাঠে নামেন সমিত সোম। আর শুরুতেই ক্যাভালরির দাপট। ম্যাচে 33 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফ্রেজার এড। অবশ্য এই লিড টিকে ছিল মাত্র 7 মিনিট। ডেভিড রদ্রিগেজের দারুণ এক গোলে ম্যাচে সমতা আনে অটোয়া। বিরতির পর সেকেন্ড হাফেও চলে শিয়ানে টক্কর, কিন্তু সেই টক্কর যার জন্য সেই গোলটাই আর আসেনি। ফলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। কিন্তু আবারও ভারী তুষারপাত শুরু হলে মাঠ পরিষ্কার করতেই কেটে যায় বেশ খানিকটা সময়। এক্সট্রা টাইমের ফার্স্ট হাফে কোনো দলই গোল আদায় করতে পারেনি। ক্যাভালরি কোচ টমি হুইলডন সেই ডেডলক ভাঙতেই কিনা সেকেন্ড হাফের শুরুতে পরিবর্তন করেন সমিত সোমকে, কিন্তু ডিসিশনটা ফিরে আসে বুমেরাং হয়ে। সমিত মাঠ ছাড়ার 2 মিনিট বাদেই কাউন্টার অ্যাটাক থেকে অটোয়াকে উইনিং গোল এনে দেন ডেভিড রদ্রিগেজ। শেষ মুহূর্তে বেশ কয়েকবার অ্যাটাকে উঠেও আর গোল শোধ করতে পারেনি ক্যাভালরি। শেষমেশ প্রথমবারের মতো কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে উদযাপনে মেতে ওঠে অটোয়া। আর সমিতদের বারে আরও 1 বছরের অপেক্ষা। পার্থ বণিক, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।